একটানা খড় রৌদ্রে ক্ষেতমাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছিল। চৈত্রের শেষ দিক থেকে যেন আকাশের রঙও বদলে গেছে। নীল নয়, ফ্যাকাশে সাদা। তার নিচে ধুলোমাখা পৃথিবী হাঁপাচ্ছে। দক্ষিণা হাওয়া কৃষ্ণচূড়ার ডালে ডালে মৃদু মর্মর তোলে বটে, কিন্তু সেই সুরে নেই বর্ষার প্রতিশ্রুতি, নেই মেঘমল্লারের উচ্ছ্বাস। কখনো এমন স্তব্ধতা নামে যে নারকেল গাছের লম্বা পাতাটিও নড়ে না। দূরের তালগাছগুলো যেন ক্লান্ত সৈনিকের মতো দাঁড়িয়ে থাকে। পত্রঝরা গাছগুলোর শুকনো ডালপালা দেখে মনে হয় এত তীব্র রোদে পুড়ে পুড়ে বুঝি হঠাৎ আগুন লেগে যাবে। এই রুক্ষতা শুধু মাটির নয়, মানুষের মনেও ছায়া ফেলে। চাষিদের মুখ ক্রমশ আমসি হয়ে আসে। ধানের বীজ বোনা হয়নি, পুকুরের জল তলানিতে, গরুর চোখে ক্লান্তি। ঘরে ঘরে সন্ধেবেলা আলো জ্বলে, কিন্তু তার সঙ্গে নামে দুর্ভাবনার অন্ধকার। খরা মানে শুধু গরম নয়, খরা মানে ঋণ, খাজনা, বাজারের চড়া দাম, সন্তানদের মুখে অন্ন দাঁতলার আশঙ্কা। কিন্তু এই একই সময়ে দত্ত চৌধুরীর মেয়ে অনুসুয়া যেন অন্য এক জগতে। ৫ বছর বয়সে গ্রাম ছেড়ে শহরে মানুষ হয়েছে, ১৮ বছরে এই প্রথম ফিরে এসেছে। তার চোখে এই খটখটে মাঠও নতুন রোমাঞ্চ। দিগন্ত বিস্তৃত খোলা আকাশ, ধুলোর ভেতর দৌড়ে বেড়ানো, বিকেলের সোনালি আলো, সবই তার কাছে মুক্তির স্বাদ। ভাইবোনদের নিয়ে এসে সকাল বিকেল মাঠে নামে, লুকোচুরি খেলে, হেসে লুটোপুটি খায়। তার হাসির শব্দ শুষ্ক বাতাসে যেন আরও স্পষ্ট শোনা যায়। গ্রামের লোকেরা তাকিয়ে থাকে। বুড়োরা ভান করে কিছুই দেখছে না, ঝি বৌরা গালে হাত দিয়ে অবাক হয়ে চায়, আর জোয়ানদের চোখে কেমন অস্বস্তি। তাদের কাছে এই ফুর্তি কষ্টের। তারা ভাবে সবুর, নামুক না বৃষ্টি, তখন বুঝবে কাদা কি জিনিস। খরা তাদের সর্বনাশ, কিন্তু অনুসুয়ার কাছে তা যেন খেলার মাঠ। জল নামানোর জন্যে গ্রামে শুরু হয় নানা আয়োজন। নীল পুজো হয় ধুমধাম করে, পীরের দরগায় সিন্নি চড়ানো হয়, কীর্তনের দল বাড়ি বাড়ি ঘোরে, মৌলভী ডেকে শুকনো খেতে মিলাদ পড়ানো হয়। আকাশের দিকে তাকিয়ে কেউ আল্লাহ ডাকে, কেউ ভগবান, কিন্তু মেঘ আসে না। অনুসুয়া এসব দেখে হাসে। অমনি করে বুঝি জল নামবে, তাহলে মেঘমল্লার রাগ তৈরি হলো কেন? তার মা বকুনি দেন, ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা করতে নেই। মা গায়ের মেয়ে, শহুরে হয়ে উঠতে পারেননি। অনুসুয়ার ঠোঁট ওল্টানো তাকে অস্বস্তিতে ফেলে। একদিন অসাবধানেই অনুসুয়া বলে ফেলে, আহা, আরও কদিন যদি এমন থাকে, দিদি জামাইবাবু এলে আরও মজা করে বেড়ানো যাবে। কথাটা পাশ দিয়ে যাওয়া সখানাথের কানে যায়। সে থমকে দাঁড়ায়। গায়ের চাষিদের মাতব্বর্ষে সবার দুঃখ কষ্ট তার চোখের সামনে। ঘুরে দাঁড়িয়ে বলে, ছি ছি, অমন কথা কইতে নাই। খরা থাকলে তোমাগো ভালো বই কি, কিন্তু মোগো সর্বনাশ। জল না হইলে ভাদ্রইয়া ফসল পামো না। তার গলায় রাগের চেয়ে বেশি কষ্ট। অনুসুয়া ভ্রু কচকায়। ভৃত্যকে জিজ্ঞেস করে, কে রে লোকটা? উত্তর আসে, সখানাথ, গায়ের মাতব্বর। অনুসুয়ার কাছে এ গায়ে পড়ে কথা বলা অভদ্রতা, কিন্তু সখানাথের কথার আড়ালে যে কান্না, তা তার কানে পৌঁছয় না। জমিনদার আর প্রজা, দুই জগতের ফারাক আসমান জমিন। এদিকে দ্বারিকানাথ দত্তচৌধুরী লক্ষ্য করছেন, গ্রামে বাতাস বদলেছে। আগে প্রজারা কাছারিতে এসে সেলাম ঠুকত, খাজনা চাইলে মাথা নিচু করত। এখন তারা আসে না। পাইক বেদা খাজনা চাইতে গেলে উল্টে ধমক দেয়, খাইতে পাই না, খাজনা দেব কই থেকে। শোনা যায় গেল মাঘে কিছু স্বদেশী আর কমিউনিস্ট এসে গ্রামের লোককে নতুন কথা শিখিয়েছে। সেই থেকে সখানাথ আর তার ছেলে রমানাথ মাথা তুলেছে। জমিনদারকে আর আগের মতো ভয় পায় না কেউ। দ্বারিকানাথের অপমান বোধ বাড়ে। তিনি সখানাথকে খবর পাঠান, মেয়ের বিয়ে সামনে লোকজন দরকার। জবাব আসে রমানাথের মুখে, আকালে আমরা না খেয়ে মরেছি, আর কর্তা তখন চাল শহরে বেচেছেন। জমিনদার যখন আমাদের দেখেনি, আমরাও তাকে চিনি না। কথাগুলো আগুনের মতো লাগে, তবু দিনকাল খারাপ। নায়েব সতর্ক করে, ঝামেলা করলে পেছনে স্বদেশীওয়ালারা আছে। তাই তিনি চুপ থাকেন, কিন্তু প্রতিশোধের আগুন ভেতরে জ্বলতে থাকে। এমন সময় প্রকৃতির নাটকীয় পরিবর্তন। বৈশাখের গুমোট দুপুরের পর হঠাৎ দমকা হাওয়া ওঠে। দক্ষিণ দিক থেকে ধূসর মেঘের দল আসে। দুদিন ধরে আকাশ গর্জন করে, বিজলি চমকায়, নতুন আমের মুকুল উড়ে যায়। চাষিদের বুক আশায় কেঁপে ওঠে। তারা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে। শেষে এক বিকেলে ঝরঝরিয়ে বৃষ্টি নামে, যেন আকাশ ভেঙে পড়ল। শুকনো মাঠে জল ওঠে, খাল বিল ভরে যায়, মাছ আসে। রাতের অন্ধকারে মশাল জেলে মাছ ধরার ধুম পড়ে। অনুসুয়া জানালা খুলে সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়, আর দ্বারিকানাথ ধমক দিয়ে জানালা বন্ধ করতে বলেন, ঠান্ডা লাগবে। বৃষ্টির পর গ্রামে নতুন প্রাণ। চাষিরা গান গেয়ে হাল ধরে, মুখে হাসি, চোখে আলো। অথচ চালের দাম ৩০ টাকা, ঘরে মজুদ নেই, তবু তারা খুশি, কারণ মৌসুম এসেছে, বাঁচার সম্ভাবনা জেগেছে।
এই আশাই তাদের শক্তি। দ্বারিকানাথ অবাক হয়ে গ্রাম ঘুরে দেখেন, শেষে যান সখানাথের বাড়ি। সখানাথ আপ্যায়নে ব্যস্ত, কিন্তু কথায় চাপা টান। অভাব নেই জিজ্ঞেস করেন তিনি। সখানাথ বলে, মাথার ওপরে আপনারা, বাঁচা মরা আপনাগো হাতে। কথায় যেন বিদ্রুপ। রমানাথ সোজা চোখে বলে, বাঁচাইতে না পারলেও মারতে পারেন। পরিবেশ ভারী হয়ে ওঠে। দ্বারিকানাথ রমানাথকে কাছাড়িতে আসতে বলেন। সে জবাব দেয়, আমি যাইতে পারব না, বাড়িতে কাজ আছে। সংক্ষিপ্ত, দৃঢ়, নির্ভীক। সখানাথ যতই ছেলেকে ধমক দেন, রমানাথ নরম হয় না। অপমানের দগদগে ক্ষত নিয়ে ফিরে যান দ্বারিকানাথ। ফিরতি পথে তিনি সখানাথকে মনে করিয়ে দেন, তার ঠাকুরদাকে একসময় জমিনদারের বাড়িতে জুতো মুছতে হয়েছিল। সখানাথের চোখে মুহূর্তের জন্য আগুন জ্বলে ওঠে। সেই অপমান ভুলতে না পাইরাই তো আপনাগোর উপরের এত ঘেন্না। এই এক বাক্যে ইতিহাসের ভার নেমে আসে। দ্বারিকানাথের মনে তখন নতুন হিসাব। তিনি ভাবেন, ম্যাজিস্ট্রেটকে লিখবেন, কোনো অন্যাভাব নেই। বর্ষা নামার পর যখন আকাল আসবে, তখন তার মজুদ চালের দাম চড়বে। তখন এই প্রজারাই তার দুয়ারে মাথা কুটবে। ক্ষমতার গর্ব আবার মাথা তোলে। তিনি কল্পনা করেন, যারা আজ চোখে চোখ রেখে কথা বলছে, কাল তার সামনে মাথা নত করবে। অন্যদিকে সখানাথ আকাশের দিকে তাকিয়ে দেখে, মেঘে মেঘে ছেয়ে গেছে চারদিক। অগ্নিবর্ণ কৃষ্ণচূড়া ধূসর আকাশের গায়ে আরও লাল। সে চোখ বুজে প্রার্থনা করে, আরও তীব্র মৌসুম আসুক, শোষণে শুকিয়ে যাওয়া মাটিতে নতুন অঙ্কুর জাগুক। তাদের আশা জমিনদারের দয়া নয়, নিজেদের শ্রম আর প্রকৃতির দানে। দুই জগৎ পাশাপাশি এগিয়ে চলে, একদিকে পুরনো ক্ষমতার অহংকার, অন্যদিকে নবজাগরণের সাহস। বর্ষার জল মাঠে জমে, ধানের চারা দোলে, কিন্তু মাটির নিচে জমে থাকে বহু বছরের ক্ষোভ। কে জিতবে, মজুদ চালের দাম না নবজীবনের অঙ্কুর, তার উত্তর সময়ের হাতে। আর দূরে কোথাও, বাতাসের গভীরে, যেন ভেসে আসে এক অদ্ভুত হাসির রল, যেন ইতিহাস নিজেই অপেক্ষা করছে পরবর্তী মৌসুমের জন্য।